নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগর গাছ কেনা বেচাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এই ঘটনাকে ঘিরে কদমতলা থানায় মামলা এবং পাল্টা মামলা হয়, তদন্তে নামে পুলিশ। আগর গাছ বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কদমতলা থানায় মামলা, পাল্টা মামলা, তদন্তে পুলিশ। এমন ঘটনায় উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বরগোল গ্রামের জুলাইবাসা এলাকা। জানা গেছে, বেশ কয়েক বছর পূর্বে বরগোল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের জুলাইবাসা এলাকার বাসিন্দা আব্দুল হক শেখ প্রতিবেশী আলতাফ হোসেনের নিকট মূল্য ধার্য করে ১০টি আগর গাছ বিক্রি করেন। পরবর্তী সময় বিক্রি করা আগর গাছ নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা বাধে। ক্রেতা আলতাফ হোসেনের দাবি করে বসে সে নাকি ৯৩টি আগর গাছ ক্রয় করেছে। এ নিয়ে মামলা, পাল্টা মামলা রুজু হয় কদমতলা থানায়। একাধিকবার গ্রাম্য সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও তা শেষ হয়নি। পরবর্তীতে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় থানাতেই জুলাইবাসা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উভয় পক্ষের মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্রেতা আলতাফকে ১২টি আগর গাছ দিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তাতে ক্রেতা প্রথমে রাজি হলেও পরে সে রাজি হননি। অবশেষে রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ দলবল নিয়ে খরিদ্দার আলতাফ গৃহস্থ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের ঘরে আটকে রেখে অবাধে আগর বাগান থেকে গাছ কাটতে শুরু করেন বলে অভিযোগ। এদিকে গৃহস্থের স্ত্রী ফাতিমা বেগম জানান, বন্ধ ঘর থেকে স্বামী স্ত্রী কোনোমতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে কদমতলা থানার শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে কেটে নেওয়া আগর গাছের একটা অংশ তারা নিয়ে যায়। পরে পুলিশ বাকি অংশ আগর গাছগুলি থানায় নিয়ে যায়। অভিযোগ, তাদের বাড়ি থেকে মোট ৫৫টি আগর গাছ কেটে নেওয়া হয়েছে, যার মূল্য ২০ লক্ষ টাকা বলে ফাতিমা বেগমের দাবি। এ মর্মে গৃহস্থ আব্দুল হক কদমতলা থানা, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ সুপারের কাছে আলতাফ হোসেন, আব্দুল মুমিন, রফিক উদ্দিন ও সেলিম উদ্দিন নামের ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। সাথে লিখিত আকারে কদমতলা বন দপ্তরকেও ঘটনাটি অবগত করেছেন। অপরদিকে স্থানীয় এলাকাবাসীরা জানান, পুলিশ তদন্ত করে গোটা ঘটনার নিষ্পত্তি করুক। যদি কেটে নেওয়া আগর গাছগুলি খরিদ্দার আলতাফ হোসেনের ন্যায্য পাওনা হয় তাহলে তাকে দেওয়া হোক, অন্যথায় গাছের মালিককে হস্তান্তর করুক পুলিশ। পাশাপাশি কদমতলা থানার সাব ইন্সপেক্টর তথা এই মামলা তদন্তকারী অফিসার সঞ্জীব সরকার জানান, লিখিত অভিযোগ মূলে স্থানীয় থানায় ৩১ নম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৩২৫, ৩৫৪, ৪২৭, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। মামলার নাম্বার হলো ৩১/২০২৪ আন্ডার সেকশন 448, 325, 354, 427, 34 IBC। আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি 35 নোটসের মতো নোটস। 4 জনের বিরুদ্ধে তারা নাম দিয়েছে, আরও সঙ্গে আছে ইনভেস্টিগেশনে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। 4 জনের মধ্যে নাম হলো আলতাফ হোসেন, বাবা হলো মৃত সৈয়ব আলী, আব্দুল মুমিন পিতা হলো সৈয়ব আলী, রফিক উদ্দিন পিতা হলো মুক্তার আলী, সেলিম উদ্দিন পিতা হলো আজির উদ্দিন। তো এদের মধ্যে একজনের বাড়ি ফুলবাড়ি আর বাকিরা সাউথ জুলাইবাসা, সাউথ কর্মতলা জুলাইবাসা। হ্যাঁ, এখনও অ্যারেস্ট হয়নি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। মামলা করেছে আব্দুল হক পিতা আব্দুল রাজ্জাক মৃত। কী অভিযোগ তবে? অভিযোগ হলো এই আগর গাছ কাটতে নিছে 448 জোর করে ঢুকে এবং 325 মারধর করছে, 354, 427 এবং 34 IBC। প্রাথমিক তদন্তে আপনারা আমরা আগরটা করে করেছি, আর ইনভেস্টিগেশন আছে। এদিকে এ বিষয়ে আগর গাছ ক্রেতা আলতাফ হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তার পক্ষে স্থানীয় লিয়াকত আলী ও আমির উদ্দিন জানান যে তাদের উপস্থিতিতে কয়েক ধাপে আগর গাছ বিক্রি করেছেন অভিযোগকারী আব্দুল হকের পরিবার। ন্যায্য মূল্যের গাছ বিক্রি করে এখন তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। এমন ঘটনা আরও অন্যান্যদের সাথেও করেছেন তারা। তাই তারাও চাইছেন পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করুক। আব্দুলে গাছ বেচছে, কয়েকদিন পর দামে দামে বেচছে, কয়েক হারাম টাকা লেনদেন আমরা সামনে হইছে। আর একটা আত্মীয় লেখাপড়া আছে, তারা আর এ বাধা দিলে তারা গালাগালি করে, কুদাম বাদাম করে। এরপরে থানাত বিচার হয়েছে,
এসে ওই আর প্রশাসনের উদ্যোগ নিছে এদের আগ বছরতে গাছ খাদ্য খাদ্য হয়টা প্রায় 110-20 ওলা হইব গাছ বেশ হইতে পারে যাবে কিনতে পারছো এবারে এই গাছগুলা। তখন আইনত সুস্থ বিচার মানে বিচার হলে বিচারি করিয়া করা এই গাছটা আমরা সামনে এলাকাবাসী গাছ সামনে মানুষটা মানে বেশিয়া বেইমানি করে যাতে বিশ্বাস জানিয়া কিছু মানুষ এমনিও লয় আর কিছু এখন কাগজও করা আছে কাগজ আসতে 5-6-7 বছর কেন আরো বেশি হইতে পারে 8-9 বছর সবার বেশি যারা 10-15 আরো বেচলে সারা লেগে এইসব করছে 10-15 সারা লেগে আরো বেচলেও মানে হেরা লোক আউকাল করছে মানে বিচারে ফাইয়া গেছে ওগুলা করছে। আর এখন আলতে গাছ বেচছে আমরা সামনে ঠেকা লেনদেন হয়েছে 8-10 বছর আগেও বেচছে 110-20 হলে আমার সঠিক করতে জানো ওলা দিচ্ছে আর দামে দামে 110-20 তার দামে দামে সুদাইয়া দেয় ডালুইয়া বাড়ি যায় খাটি দিতাম ও বললাম বলি কাটি দিয়ে গাছ করিয়া তার গাছ পয়সা কিনছি আমার আব্দুল বাড়িও গাছ কাটা আছে আমরা দেখি সুস্থ বিচারে আইনত ইনকারি করিয়া সুস্থ বিচারটা করুক সত্যিকারী যদি আমরা এলাকাত এইরকম সৃষ্টি হয় এইরকম মানুষের বিচ্ছিন্ন করা হয় এলাকা শান্তি থাকেন না এটা আইনত ব্যবস্থা করার লাগে আমরা এলাকাবাসী চাই। অপরদিকে বুধবার কদমতলা থানায় উভয় পক্ষকে তলব করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। স্যান্দন টিভি। বিনা টিকিটে হামসফর এক্সপ্রেসে উঠে টিটির অমানবিক আচরণের শিকার এক যুবতী। ঘটনার বিবরণে জানা যায়, ব্যাঙ্গালোর থেকে আগরতলায় আসা হামসফর এক্সপ্রেসে উঠেছিল মন্দির নগরী উদয়পুরের এক যুবতী। সময়ের অভাবে টিকিট না কেটে গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিল ওই যুবতী। এরই মধ্যে হামসফর এক্সপ্রেসে থাকা 2 টিটি টিকিট চেক করার সময় দেখতে পায় ওই যুবতীর কাছে টিকিট নেই। অভিযুক্ত 2 টিটি লামডিং এর বাসিন্দা গোপাল মালাকার ও প্রতাপ মানিক রীতিমতো ওই যুবতীর সাথে দুর্ব্যবহার শুরু করে। তখন ওই যুবতী 2 টিটিকে বলে, আপনারা আমার বাবার সমান, আপনারা কেন আমার সাথে এই ধরনের আচরণ করছেন? যুবতীর মুখে এই কথা শুনে অভিযুক্ত 2 টিটি তেলে বেগুনে জ্বলে ওঠে। অভিযুক্ত 2 টিটির মধ্যে এক টিটি ট্রেনের অভ্যন্তরে যুবতীকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন এড়িয়ে আসে ট্রেনের মধ্যে থাকা অন্যান্য যাত্রীরা। গোটা ঘটনা ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা মোবাইলের মাধ্যমে ক্যামেরাবন্দি করে। পরে হামসফর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর ওই যুবতী সহ 2 টিটিকে আগরতলা সরকারি রেল পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। থানার অফিসাররা ঘটনার ভিডিও দেখে এটা ভালো করে বুঝতে পেরেছেন যে বিনা টিকিটে রেলে উঠে যুবতী যে অপরাধ করেছে তার থেকে বেশি অপরাধ করে অভিযুক্ত 2 টিটি। শেষ পর্যন্ত থানায় অভিযুক্ত 2 টিটি নিজেদের ভুল স্বীকার করে বিষয়টি মীমাংসা করে নেয়। বিজেপি সরকারের সময়ে বাঙালি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে। বুধবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, বাঁচার তাগিদে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর, কাশিরামপুর, আশাপাড়া সহ 13টি গ্রামের 51টি বাঙালি পরিবারের 217 জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনের মধ্যে আশ্রয় নিয়েছে। গত 5 দিন ধরে তারা খোলা আকাশের নিচে অসহায়ভাবে থাকলেও অমানবিক প্রশাসন এখনো পর্যন্ত তাদের জন্য খাবারের কিংবা পানীয় জলের ব্যবস্থা করেনি। উল্টো উদ্বাস্তু পরিবারগুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্য পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি
করে চলেছে। বারবার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য, অথচ ঘটনাস্থলের কিছুটা দূরে বন দপ্তরের আরও একটি জায়গায় প্রায় 100 জনজাতি পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। এটা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষ তথা জনজাতি তোষণ নীতির নমুনা। তিনি দাবি জানান, বিকল্প ব্যবস্থা না করে পেকুছড়ায় আশ্রয় নেওয়া কোনো বাঙালি পরিবারকে পেকুছড়া থেকে উচ্ছেদ করা যাবে না। অবিলম্বে পেকুছড়ায় আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাঙালি পরিবারগুলিকে সরকারি উদ্যোগে খাদ্য, পানীয় জল, ঔষধ ও থাকার জন্য ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানান তিনি। আজকে সাংবাদিক সম্মেলন জানেন আপনারা, এখন থেকে 4-5 দিন আগে কাঞ্চনপুরের পেকুছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বাস্তু যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল, নরসিংপাড়া, গছিরাম ইত্যাদি এলাকায়, সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর এই বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। চুরি চামারি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে। তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল। এখন সেইখানেও থাকতে পারছে না, বাধ্য হয়ে তারা পেকুছড়া নামক একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে। দেখা গেল কি আজকে 5 দিন চলছে, সেখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে থাকছে তাঁবু টাঙিয়ে, ত্রিপল টাঙিয়ে, তারপর পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য দূরে থাক। প্রায় অনেকগুলি পরিবার, 217 জন 51টি পরিবারের মধ্যে, এর মধ্যে শিশু রয়েছে বৃদ্ধ বৃদ্ধা। এই যে অবস্থা, এতদিন ধরে এরা এই অসহায় অবস্থায় আছে। দেখা গেল গতকাল না পরশুদিন প্রশাসন থেকে কিছু কর্তাবৃত্তিরে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করার মানে চাপ দেওয়া, বন দপ্তরের কর্মী আছে, চাপ দিয়েছে আপনার এলাকা ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে গত 1 মে থেকে 11 মে পর্যন্ত হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের মধ্যে স্বর্ণ মুদ্রার উপর বিশেষ ছাড়ের আয়োজন করা হয়। ন্যূনতম 10 গ্রাম স্বর্ণালঙ্কার ক্রয়ের উপর স্বর্ণমুদ্রা প্রদান করা হয়েছে। পাশাপাশি মজুরিতে 20% ছাড়ের ব্যবস্থা করা হয়। ছিল প্রত্যেক কেনাকাটার উপর নিশ্চিত উপহার। এবং এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে মেগা ড্রর আয়োজন করা হয়। মেগা ড্র নির্বাচিত হয় বুধবার। 2 জন এই মেগা ড্র জয়ী হয়েছেন, তাদের দেওয়া হবে 2টি স্কুটি। বুধবার কালিকা জুয়েলার্সের শোরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কালিকা জুয়েলার্সের কর্ণধার মৃন্ময় চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন মিহির কান্তি চৌধুরী। তারা জানান, এই ধরনের বিশেষ সুবিধা প্রতি বছরে ক্রেতাদের জন্য করা হয়। এতে ক্রেতাদের বিশেষ সুবিধা হয়। আগামী দিনেও ক্রেতাদের স্বার্থে এই ধরনের বিশেষ সুযোগ রাখা হবে কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে। উপলক্ষে গত 1 মে হইতে 11 মে অবধি আমাদের অফার ছিল। তো ওই সময় আমরা পুরো সেলটার মধ্যে 2 জনকে আমরা বেছে নিয়েছি, যাদেরকে একটি করে স্কুটার দেওয়া হবে। তো আজকে এই স্কুটারের ড্রটাই হলো আর কি। কী নাম তাদের? নামটা এখন জাস্ট ড্রটা হয়েছে। নাম্বারগুলো হচ্ছে একটা D5738 আর একটা হচ্ছে B5939। কবে নাগাদ দেওয়া হবে এগুলো? যত তাড়াতাড়ি সম্ভব। নাম্বারটা একটু বাংলায় বলে দেবেন। একটা হচ্ছে B5939 আর একটা হচ্ছে B5738। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে সরব হলো এসইউসিআই রাজ্য কমিটি। দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদেরকেও এই হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকে। ওয়ার্ডগুলিতে দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় না থাকায় সুচিকিৎসা ব্যাহত হয়। প্রয়োজন ভিত্তিক
জীবনদায়ী ঔষধও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। পরীক্ষা নিরীক্ষাও সময় মতো হবার ব্যবস্থা নেই। জরুরি চিকিৎসা বিভাগেও সবসময় সক্রিয় থাকে না। বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা ছাড়াও পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না। শৌচাগারগুলিতে জলের ব্যবস্থা এবং ধারাবাহিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে ছুটছে। এমন অবস্থায় এসইউসিআই দলের পক্ষ থেকে দলের জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী ও অন্যান্য সদস্যগণ বুধবার জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারের নিকট 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি জানানো হয় হাসপাতালের জরুরি বিভাগ সব সময় সক্রিয় রাখা, প্রতিটি বিভাগে 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করা, রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করা ইত্যাদি। রাজ্যে রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি। সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রোগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না। জল থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো, এবং দেখা যায় হাসপাতালে রোগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, ডাক্তার নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। এই রকম 10টা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 10 দফা দাবি তুলে দিচ্ছি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। আমরা আমাদের দাবিগুলি হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে, প্রতিটি বিভাগে 24 ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে, রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে, সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে, ট্রমা সেন্টারের সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে, বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করতে হবে, প্রতিটি বিভাগে পর্যাপ্ত সরবরাহ এবং শৌচাগারগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে, টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে, রোগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট, ফ্যানের ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে, পোস্টমর্টেম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে। এই 10 দফা দাবিগুলোকে সামনে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে। আমরা দাবিগুলো এই ডেপুটেশনটা দিয়ে বলবো যে আপনি অতি সত্বর এই জরুরি পরিষেবাগুলোকে আবার সচল করুন এবং জনসাধারণকে এই রোগ থেকে মুক্ত করুন। আমার নাম সুব্রত চক্রবর্তী, এসইউসিআই কমিউনিস্ট দলের আমার এই আগরতলা ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিটির সম্পাদক। বুধবার আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যা মন্দিরের ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে মনোজ রায়। তিনি এদিন এক চাঞ্চল্যকর মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ফিলিপাইনে নতুন আইন কার্যকর হয়েছে। যদি কোনো ছাত্রছাত্রী বছরে 10টি গাছের চারা রোপণ না করে তাহলে তাদের পরীক্ষায় অকৃতকার্য হিসেবে ধরা হবে। তিনি এই খবর জানতে পেরে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের আইন কার্যকর করতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরে 30টি গাছ রোপণ করার প্রমাণ দেখাতে হবে, না হলে কোনো ছাত্রছাত্রী 100তে 100 নম্বর পেলেও তাকে অকৃতকার্য হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। কিন্তু উদ্বেগের বিষয়, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ চালু করার জন্য কিভাবে দাবি জানিয়েছেন তিনি। বৃক্ষরোপণ সামাজিক দায়িত্বে পড়ে সকলের। এই বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করার দায়িত্ব সমাজের সকল অংশের মানুষের। বৃক্ষরোপণ না করলে পরীক্ষায় ফেল করে দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একজন শিক্ষক হয়ে এই ধরনের প্রসঙ্গ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেখে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়ে। সকলে অভিমত মনোজ বাবুর এই ধরনের মন্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। বুধবার রাজ্যের মহিলা কলেজের
এনএসএস শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কলেজের মধ্যেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে কলেজের ছাত্রছাত্রীরা 2 শতাধিক ছাত্রী এদিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। ছাত্রীদের স্বনির্ভর করতে এই কারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনএসএস অফিসার। আমি বলবো আমরা সব মেয়েরাই চাই স্বাবলম্বী হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের উমেন্স কলেজের এনএসএস ইউনিট আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব। এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি। বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ শেখানো। এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো। তারপর ফেলে দেওয়া সমাজের অনেক জিনিস আছে, ফেলে দিই আমরা সেগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমাদের আগামী দিনেও অব্যাহত থাকবে। মোটামুটি কত স্টুডেন্ট নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম, প্রায় এখানে 200 জনের মতো স্টুডেন্ট ছিল, তো ক্লাস থাকাতে তারা চলে গেছে, তো এখন এখানে প্রায় 60 জনের মতো স্টুডেন্ট আছে। আমরা এই বার্তাটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই এটা ছড়িয়ে দেব। আজকে মূলত এনএসএস এর ক্লাসে আমরা করছি প্রোগ্রামটা, কিন্তু আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা সারা কলেজের সমস্ত মেয়েদেরকে ইনভলভ করব। কে প্রশিক্ষণটা দিচ্ছে? আমাদের টিচাররাও আছে, আমাদের এক্স স্টুডেন্টরাও আছে। আমাদের এই প্রশিক্ষণে টিচার আমাদের টিচাররাও আছে, স্টুডেন্টরাও আছে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। থ্যাংক ইউ। খোয়াই সিঙ্গিছড়াস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে 7 দিনব্যাপী এক বিশেষ এনএসএস ক্যাম্পের আয়োজন করা হয়। তাতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে ছাত্রছাত্রী কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে এনএসএস ক্যাম্পের 4র্থ দিনের মাথায় অর্থাৎ বুধবার সকালে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ক্যাম্পের ছাত্রছাত্রীরা মিলে খোয়াই জেলা হাসপাতালের বিভিন্ন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এনএসএস ইউনিটের ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস, যিশু দাস, তুষার চক্রবর্তী, অসীম দেব, শিক্ষিকা চিত্রা দেব। কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুলের নার্সারি বিভাগ বুধবার এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। এই বছর বিদ্যালয়ের নার্সারি বিভাগের নতুন ভর্তি হওয়া কচিকাঁচা ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজি মাধ্যম স্কুলের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ইনচার্জ শিশুরঞ্জন দাস, শিক্ষক বিপ্রম সিনহা। এই বছর 26 জন ছাত্রছাত্রী নার্সারি বিভাগে ভর্তি হয়েছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যারা নতুন তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমাদের জীবনে এই দিনটি আসেনি, কারণ তখন নবীনবরণ বলে বা ফ্রেশার্স ওয়েলকাম বলে কোনো অনুষ্ঠান হতো না। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 11 আমরা পড়াশোনা করেছি, এরপরে কলেজে গেছি। যতটুকু মনে আছে কলেজেও নবীনবরণ তখন ছিল না, এরপরে শুরু হয়েছে। আর শুরুতে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা সম্ভবত এই প্রথম যে নার্সারিতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে একটা শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, তাদের মনের দুর্বলতা, মনের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি। দ্বিতীয় যে অনুষ্ঠান সম্পর্কে একটা কথা না বললেই হয়, এই যে গাছ লাগানো, প্রত্যেককে একটা গাছ দিয়ে দেওয়া, বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করা, গাছটাকে বাঁচিয়ে তোলা, এটা আমরা মুখে মুখে বলি, বাস্তবে তো করি না। কিন্তু কি ধরনের বিপদ আমাদের ঘনিয়ে আসছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।